হরিহরপুরের বাসুদেব চক্রবর্তীর নাম উচ্চারিত হয় প্রতিটি ঘরে, লোকেদের মুখে মুখে একবারে অমৃতের মতো। আর হবে নাই বা কেন? বাসুদেব যদি না থাকতো তবে এই গ্রাম একদিন শ্মশান হয়ে যেত। এখানে শুধু ভূত পেতনিই চড়ে বেড়াতো, মানুষজন একটাও থাকতো না। কত লোকের কত ধরনের অসুখ বিসুখ হয়, আর বাসুদেব চক্রবর্তী তাদের ঠিক ছাড়িয়ে তোলে। কার বসন্ত, কার ওলা ওঠা, দিনে দুপুরে রাতে যখনই তাকে ডাকা হয় তখনই ছুটে যায় বাসুদেব। রোগী বা রোগীর বাড়ির লোক প্রথমে তার ব্যবহারে একটু আশ্চর্য হয়ে যায় ঠিক, কিন্তু পরে তারা বাসুদেবের প্রকৃত অবস্থাটা ঠিক ধরে ফেলে। এখন আর কেউ তেমন কিছু মনে করে না। আসলে ডাক্তারটা খুবই গরিব ছিল, আর গরিব হবে নাই বা কেন? কখনো কারো কাছ থেকে ফুটো পয়সাটুকু চাইতো না। চাইলেই বা কে দেবে, আর কোত্থেকেই বা দেবে? গ্রামের নামটা যদি দুঃখী গ্রাম হতো তো নামটা মন্দ হতো না। এখানে ৩৫ বছর ধরে ডাক্তারি করছে বাসুদেব। আজ ২৫ বছর ধরে ডাক্তারি করছে বাসুদেব। সেই ছোটোবেলা থেকে তার খুব ইচ্ছে ছিল মস্ত বড় ডাক্তার হবে। ডাক্তার হয়ে সে মানুষের সেবা করবে। তাই আজ অবধি সে মানুষের সেবা করেই চলেছে। গ্রামের লোকজন অবশ্য ডাক্তারি ফি বাবদ পয়সা করে দিতে পারতো না, কিন্তু তাকে দেবতার মতো সম্মান ও শ্রদ্ধা করত। এতে কোনো কমতি ছিল না। গ্রামের কোনো লোক তার মুখের ওপর কথাটি পর্যন্ত বলতে সাহস পেত না। এই তো সেদিনকার কথা। রাত তখন প্রায় 2টো হবে। অনুকূলের মায়ের প্রায় যায় যায় অবস্থা। 4 মাস ধরে বুড়িটা ভুগছে। যমদূত তার ঘরের চৌকাঠ ছাড়ছে না, কিন্তু চৌকাঠের ওপারে ঢুকতে দিচ্ছে না ওই হরিহর ডাক্তার। কি যেন একটা বুকের অসুখে ভুগছে ওই বুড়ি। বুড়িকে দেখে ডাক্তার সমস্ত ওষুধপত্র দিয়ে বেরিয়ে গেল। রাত তখন প্রায় 2:45 হবে। বুড়ি দিব্যি নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। আর বাড়ির বাইরে এসে অনুকূল ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে আসতে চাইল, কিন্তু ডাক্তার নিষেধ করাতে সে আর গেল না। কারণ সে কেন, গ্রামের কেউই বাসুদেবের মুখের উপর রা কাটতে সাহস পেত না। আসার সময় বাসুদেব অনুকূলের সঙ্গে ডান দিকের পথ ধরে এসেছিল। অবশ্য একটু বেশি পথ হাঁটতে হয়েছিল, কিন্তু বাঁ দিকের পথটা ধরে গেলে বাসুদেব ডাক্তারের বাড়ি একটু কাছে হয়। কিন্তু প্রচলিত আছে যে বাঁ দিকের পথটা নাকি খুব বিপজ্জনক, বিশেষত রাত্রেবেলায়। ওদিকে তাই নাকি সন্ধ্যার পর কোনো মানুষজন সেভাবে যায় না। ওই পথ ধরে গেলে অবশ্য একটা পুরো বাড়ি পড়ে। দিনের বেলায় অবশ্য সেই বাড়িতে গ্রামের ছোট ছোট ছেলেরা খেলাধুলা করে বাড়ির আশেপাশে, কিন্তু সন্ধ্যের অনেক আগে থেকেই মানুষজন ওই দিকে যাতায়াত বন্ধ করে দেয়। কেউ থাকে না আশেপাশে। এই বাড়িটার একটা ইতিহাস রয়েছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে এই বাড়িতে বাস করত এই গ্রামেরই জমিদার। জমিদারের কোনো পুত্র সন্তান ছিল না। জমিদারবাবু তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতেন। একদিন জমিদারের স্ত্রীর প্রচণ্ড পেটের অসুখ হলো, কিন্তু তখনকার নিয়ম ছিল কোনো স্ত্রীলোকের ঘরে বা অন্দরমহলে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না। তাই জমিদারবাবুর স্ত্রীর যে সেবিকা ছিল, সে যা পারত তাই দিয়েই সেবা শুশ্রূষা চালিয়ে যাচ্ছিল। কিন্তু জমিদারের স্ত্রীকে কোনোভাবে বাঁচানো সম্ভব হয়নি, সে বাঁচাতে পারেনি। জমিদার ওনার স্ত্রীকে এতই ভালোবাসতেন যে স্ত্রীর মৃতদেহের ওপর মাথা রেখে অজ্ঞান হয়ে গেলেন। আর সেই যে অজ্ঞান হলেন, তারপর কোনোদিনও আর তার জ্ঞান ফেরানো যায়নি। সেই থেকে বাড়ি খালি। সবাই বলে রাতে ওখানে ভূত পেত্নীর আড্ডা থাকে। ডাক্তারবাবু সুবিধের জন্য বাঁ দিকে রাস্তা ধরেই হাঁটতে শুরু করলেন।
দূর থেকে অনুকূলের নজরে পড়তেই সে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে চিৎকার করতে করতে বাসুদেবের সামনে চলে এলো। ডাক্তারবাবু, আপনি এই পথ দিয়ে যাবেন না গো ডাক্তারবাবু। কেন, কি হয়েছে? রাতের বেলা এই পথ দিয়ে কেউ যায় না, এই পথ দিয়ে গেলে আপনার বিপদ হতে পারে। ডাক্তার ধমক দিয়ে বলল, দূর, আমার আবার বিপদ কী রে? তুই যা, আমি ঠিক চলে যাব। এই পথ দিয়ে গেলে আমি একটু তাড়াতাড়ি যেতে পারবো, ওদিকে আবার আমার বাড়িতে বউ অপেক্ষা করছে আমার জন্য। যা যা, তুই চলে যা, আমি বাড়ি ঠিক পৌঁছে যাব। অনুকূল আর বিশেষ কিছু বলতে সাহস পেল না, শুধু মনে মনে দুর্গা নাম আর রাম নাম জপ করতে থাকলো। তারপর ভাবল যে দেবতার কোনো ক্ষতি হতে পারে না। সামনে ধূ ধূ প্রান্তর, চাঁদের আলোয় সবুজ প্রান্তর কেমন যেন কালচে রূপ ধারণ করেছে। কিছুটা পথ যেতেই কি যেন চেঁচিয়ে উঠল, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমার সঙ্গে শিগগির একবার চলুন তো। ডাক্তারবাবু দেখলেন ধুতি পাঞ্জাবি পরা একটা মাঝবয়সী ভদ্রলোক তাকে ডাকছে। ডাক্তার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি হয়েছে? আমার স্ত্রীর ভীষণ শরীর খারাপ ডাক্তারবাবু, আপনি একবার চলুন। আপনি কি করে জানলেন যে এত রাতে আমি এই পথ দিয়ে যাব? আমি খবর পেলাম ডাক্তারবাবু, আপনি এই রাতে এই গ্রামে রোগী দেখতে এসেছেন। আপনি চলুন না, শীঘ্রই চলুন, নইলে ওকে বাঁচানো যাবে না। বেচারি অনেক দিন থেকে ভুগছে ডাক্তারবাবু, প্লিজ চলুন আমার সাথে। আমি তো আপনাকে কোনোদিনও দেখিনি এখানে। আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে খুব ভালোভাবেই চিনি ডাক্তারবাবু। আর দেরি করবেন না, কথায় কথা বাড়বে, পরে সব কথা হবে। এখন শিগগির চলুন। আপনাকে যেভাবেই হোক আমার স্ত্রীকে ভালো করে তুলতেই হবে। যত টাকা লাগে সব আমি দেব, আমার যথা সর্বস্ব দিয়ে দেব। আমি আপনার কাছে হাত জোড়ো করে মিনতি করছি, আপনি আমার স্ত্রীকে ভালো করে তুলুন ডাক্তারবাবু। আরে বাবা, আগে তো গিয়ে দেখি কি রোগ। লোকটা ডাক্তারের হাত থেকে ব্যাগটা নিয়ে ডাক্তারের আগে আগে যেতে লাগলো। এরপর ডাক্তার দেখল লোকটা গিয়ে ঢুকলো ওই পুরো বাড়িটায়। ঘরের মধ্যে ঢুকতে যাবে, ঠিক সেই সময় একটা কালো বেড়াল তার পায়ের সামনে দিয়ে চলে গেল। ডাক্তারবাবু অবশ্য প্রথমটা একটু আঁতকে উঠেছিলেন, পরে নিজেকে সামলে নিয়ে রোগীটার পেছনে পেছনে রোগীর ঘরে ঢুকলেন। রোগীর ঘরটা একবারে ঘুটঘুটে অন্ধকার, ঘরের ভেতর কিচ্ছু দেখা যাচ্ছে না। ডাক্তারবাবু বললেন, কি গো, আপনাদের ঘরে কি কোনো বাতি নেই? আমি রুগীকে দেখতেই পাচ্ছি না, তো রুগীর সেবা কী করে করব? কিছুই দেখা যাচ্ছে না। লোকটা এবার খোনা স্বরে বলল, না ডাক্তারবাবু, আলো জ্বালা আমার বউ আবার সহ্য করতে পারে না। আসলে কি ওর অভ্যেস নেই কি না, আর ওইসব অভ্যেস আমাদের অনেক দিন আগেই চলে গেছে। লোকটার কথা বলার স্বরের এই পরিবর্তন শুনে কেমন যেন একটা খটকা লাগলো ডাক্তারবাবুর। সে বলল, আলো টালো না হলে রুগীকে দেখব কি করে? লোকটা আবার খোনা স্বরেই ঠিক উত্তর দিল, কে বলছেন ডাক্তারবাবু? এই তো চাঁদের আলো আছে তো, আমি সব জানলা খুলে দিচ্ছি, আপনি রোগী দেখুন। এবার ডাক্তারবাবুর মনে সত্যিই ভয়ের সঞ্চার হলো। ডাক্তারবাবু অবশ্য ভূত পেতনি এসবে বিশ্বাস করেন, তাই তিনি ধরেই নিলেন এটা একটা ভুতুড়ে বাড়ি, আর এখানে ভূত প্রেতের সব আড্ডা। এবার ডাক্তারবাবুর প্রচণ্ড রকমের ভয় করতে লাগলো। জানলা খুলতেই ডাক্তারবাবু দেখতে পেলেন যে মানুষটা তাকে পথ দেখিয়ে তার স্ত্রীকে দেখাবার নাম করে এনেছে, সে একটা মানুষ নয়, একটা কঙ্কাল মাত্র। তার সারা শরীরের হাড়গোড় সব ঠক ঠক করছে, চোখ দুটো যেন জ্বলছে।
ডাক্তারবাবু এত ভয় পেয়ে গেছিলেন যে তিনি বাচ্চা ছেলের মতো বলতে লাগলেন, এ এ আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমি আমি বাড়ি যাব। আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। এ কথাটা শুনে কঙ্কালটা বলল, বললাম তো, যত টাকা লাগে আমি দেব, আগে আমার স্ত্রীকে ভালো করে দিন, তারপর যাবেন। এই বলে লোকটা তার স্ত্রীর শরীরের চাদরটা তুলতেই দেখা গেল তার সারা শরীরটা কঙ্কালের মতো, চোখ দিয়ে তার আগুনের ছটা বেরোচ্ছিল। ডাক্তারবাবু ভয়ে থরথর করে কাঁপছিলেন, তার মুখ থেকে আর কোনো কথা সরছিল না। এই অবস্থাটা দেখে কঙ্কাল লোকটা বলল, ডাক্তারবাবু, আপনি ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি বা অনিষ্ট করব না। শুধু আমার বড় আদরের বউকে ভালো করে দিন, ওকে ছাড়া আমি বাঁচব না। ওর কবে থেকে শরীর খারাপ কিছুতেই ছাড়ছে না, ওকে আপনি শুধু ভালো করে দিন। কঙ্কালটা খাটের তলা থেকে একটা বড় পুঁটলি বার করে ডাক্তারবাবুর ব্যাগে ঢুকিয়ে দিয়ে বলল, এই নিন, আপনার যত খরচ হয় করবেন, শুধু আমার বউকে সারিয়ে দিন আপনি। কঙ্কাল লোকটা ডাক্তারবাবুর মুখের দিকে তাকিয়ে কথা বলছিল আর ক্রমশ তার দিকে এগিয়ে আসছিল। ডাক্তারের তত বেশি ভয় করতে লাগলো। শেষ পর্যন্ত যখন ডাক্তারের একেবারে কাছে চলে আসলো, তখন ডাক্তারবাবু জ্ঞান হারালেন। পরদিন সকাল, সূর্য তখন সবে উঠেছে। ডাক্তার বাসুদেব চক্রবর্তীর জ্ঞান ফিরতেই তিনি দেখতে পেলেন কোনো এক ভাগাড়ে শুয়ে আছেন। চারপাশে নোংরা আবর্জনা, কয়েকটা কুকুর তো আবার নোংরা আবর্জনা গিলছে। তার মনে হলো যে সে কাল রাত থেকে বাড়ির বাইরে। তার বউ নিশ্চয়ই ঘরে একা সারাটা রাত দুশ্চিন্তায় কাটিয়েছে। তার সারা গায়ে নোংরা লেপটে গেছে। তাড়াতাড়ি করে সে উঠে পড়ে বাড়ির দিকে যেতে লাগলো। সঙ্গে নিল সেই পুঁটলি ভরা থলিটা। অবশ্য তার বউ সারা রাত তার জন্যই অপেক্ষা করছিল। দু চোখের পাতা কিছুতেই সে এক করতে পারেনি। স্বামী ঘরে ঢুকতে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় গেছিলে বলো তো? তোমার অবস্থা কে এমন করলো? তোমার জামা কাপড় এত নোংরা, এত ময়লা লাগলো কি করে? সারাটা রাত কোথায় পড়েছিলে? নেশা টেশা করেছো নাকি কারো পাল্লায় পড়ে? আর তোমার চোখে মুখের অবস্থাই বা কেন এরকম? বাসুদেব বউকে কোনো মতে বললেন, আমাকে আগে এক গ্লাস জল দাও তো। জল খেয়ে বাসুদেব কিছুক্ষণ চুপ মেরে বসে পড়লেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে গতকালের সমস্ত ঘটনা একে একে স্ত্রীকে সবিস্তারে বলতে লাগলেন। কিন্তু কিছুতেই ডাক্তার বাসুদেব চক্রবর্তী চিন্তা করতে পারছিলেন না যে কি করে ওই ময়লা আবর্জনার মধ্যে তিনি পড়লেন, আর কেই বা তাকে ওখানে ফেলল। বউ বলল, এখনো বুঝতে পারলে না? ওই ভূত পেতনিগুলোই তো এই কাণ্ড ঘটিয়েছে। কথা বলতে বলতে হঠাৎ ডাক্তারের মনে পড়ল সে পুঁটলিটার কথা। সে বউকে বলল, দেখো তো বউ, ওই ব্যাগটার মধ্যে কোনো পুঁটলি আছে কি না? বউ পুঁটলি খুলে দেখে হাজার হাজার মোহর ঝকঝক করছে। মনে মনে ভাবতে লাগলো, এবার তারা অনেক 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 বড় লোক হয়ে যাবে। এতদিনের দারিদ্র তাদের দূর হয়ে যাবে। ঈশ্বর বোধহয় তাদের করুণা করেছেন, দয়া করেছেন। বেলা হতেই গ্রামের অন্যান্য বিশিষ্ট লোকেদের সমস্ত ঘটনা খুলে বলতে তারা সেই জমিদার আর জমিদার বাবুর স্ত্রীর পুরনো ইতিহাস বললেন। গ্রামের ঘটেশ্বর ওঝাকে ডাকানো হলো। তাকে সব ব্যাপারটা গুছিয়ে বলতেই সে বলল, জমিদার বংশের কেউ ছিল না, তাই তাদের কোনো শ্রাদ্ধ শান্তিও করা হয়নি, আর তাই তাদের আত্মারও শান্তি হয়নি। ওদের আত্মার মুক্তির ব্যবস্থা করতে হবে। ডাক্তারবাবু তখন ওঝাকে সকলের সামনে বললেন, দেখুন, কাল রাতে জমিদার ভূত আর তার পেতনি স্ত্রী আমায় প্রচুর মোহর দিয়েছে। আমার বড়লোক হওয়ার ইচ্ছা নেই, তোমাদের সেবা করতে পারলেই আমার আনন্দ।
আমার বউ বলছিল যে ওই জমিদারের স্বর্ণমোহরগুলি দিয়ে ওই পুরো বাড়িটায় যদি একটা হাসপাতাল করি তবে গ্রামের মানুষ খুব উপকার পাবে। আর হ্যাঁ, ওই হাসপাতাল জমিদার আর জমিদার গিন্নির নামেই হবে কিন্তু। লোকজন ভয়ে ভয়ে বলল, ভূত পেতনিরা কি আমাদের এই কাজ করতে দেবে? একে ওদের পূর্বপুরুষের ভিটে, তার ওপর বর্তমানে যে ওরা ওখানেই থাকে তার তো প্রমাণ আপনি নিজে। সব কিছু শুনে ওঝা বলল, ওসব দোষ কাটিয়ে দেওয়া যাবে, অবশ্যই এতে কিছু খরচ হবে। ডাক্তারবাবু বললেন, কত টাকা লাগবে বলো তো? এমন বেশি কিছু নয়, ভূত পেতনির দোষ কাটাতে আমার যা যা জিনিসপত্র দরকার সেগুলো কিনে দেবেন, আর তারপরে গ্রামের কেউ গয়াতে গিয়ে জমিদার ভূত আর তার বউ পেতনির জন্য পিণ্ডি দিয়ে এলেই হবে। অবশ্য আমায় একটু খাটতে হবে, এই যা। অনেক দিনের ভূত পেতনির বসতি, তার উপর আবার এত প্রেম, একসঙ্গে দুজনের দোষ কাটাতে হবে কি না? গ্রামের লোকজনের সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো এই কথা শুনে। তারা সমস্যারে বলল, ওসব যা কিছু করতে হয় তুমিই করবো, ওসব আমরা কিছু বুঝি না, যাতে যা ভালো হয় তুমিই তাই করো, তুমিই তো আমাদের গ্রামের প্রধান লোক, আর গ্রামে যদি হাসপাতাল হয় তাতে সকলের সঙ্গে তোমারও তো উপকারে আসবে। ওঝা বলল, ঠিক আছে, আমি যা যা বলছি সেই মতো সব কিছু ব্যবস্থা করে দাও, তারপরে সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। তারপর ওঝা পোড়ো বাড়ির ভূত পেতনিকে চিরকালের মতো তাড়িয়ে দিয়ে বাড়িটাকে দোষমুক্ত করে দিল। কিছুদিন পরে গয়াতে পিণ্ডি দিয়ে আসা হলো। তারপর হাসপাতালের জন্য বাড়ি ভাঙা শুরু হলো। ক্রমশ হাসপাতাল তৈরি হলো। গ্রামের লোকেরা বাসুদেব চক্রবর্তীকে বাসুদেব দেবতা বলে সম্মান করতে লাগলো। বাসুদেব ডাক্তারও হাসপাতাল প্রতিষ্ঠা করতে পেরে খুব খুশি হলো। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ফেসবুকের পেজে ফলো করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের যদি অন্য কোনো গল্প শোনার ইচ্ছে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। মৌকথা পরিবারের সবাইকে অনেক ধন্যবাদ।